প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না। আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আবার এখানে এই যে কতগুলি বললেন, যে শাহিন ভাই বললেন, আমরা অনেক আলোচনা করছি, ভারত বিভিন্ন ধরনের আপনার ব্যারিকেড সৃষ্টি করছে। কিরকম? আপনার তারা বলছে না, ওই স্থলবন্দরে আসতে পারবেন না, আপনারা ওই মুম্বাই পোর্টে আসেন বা কলকাতা পোর্টে আসেন, ওইভাবে মাল দেন। ওরা নেওয়ার দরকার নেই, না করে নাই যে ভাই আমি তোমাদেরকে দিব না এই কথা বলে নাই, বা তোমাদের কাছে নিব না এই কথা বলে নাই, বলছে যে না ভাই এইভাবে না এসে আপনি ওই দিক দিয়ে আসেন। তার মানে আপনাকে মানে ভদ্র ভাষায় বলছে, আমি তোমার সাথে নাই, এরকম। হ্যাঁ, দেখেন এই কারণেই দেখেন আজকে গত আপনার 20 বছর যাবত ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের আপনার এই যে মুক্তবাজার আলোচনা চলতেছে 20 বছর। এবার আপনি এই আমাদের এই সরকার আসার পরে হুট করে তড়িঘড়ি করে দেখেন ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের মুক্ত বাণিজ্য কমপ্লিট হয়ে গেছে আলোচনা। তার মানে কি তারা বসে নাই? কারণ যেহেতু দেখতেছে যে এখানে বাংলাদেশ থেকে চরম ভাবে বিরোধিতা আসতেছে, বিভিন্ন ধরনের উশৃঙ্খল আচরণ করতেছে, সেক্ষেত্রে তারা বিকল্প, আমি তো একদিন বলছিলাম যে ভারতে এমন একটা কান্ট্রি, বিশ্বের এমন কোন দেশ নাই যে দেশে ভারতের বিজনেস নাই বা ওই দেশে তারা নাগরিক নাই এবং ওই দেশের বংশোদ্ভূত নাগরিক আছে। আমি অনেক আগে একবার শুনছিলাম যে আমরা বললাম যে প্রায় 20-25 বছর আগে ফিজি থেকে সামরিক অভ্যুত্থান হয়েছিল, তখন দেখা গেল ওই দেশের প্রধানমন্ত্রী ফিজি, মনে করেন ভারতীয় প্রশান্ত মহাসাগর একটা ফিজি একটা দ্বীপ ছিল, এই দ্বীপের প্রধানমন্ত্রী ছিল ভারতীয় বংশোদ্ভূত মানুষ, তারে সামরিক অভ্যুত্থান করে ইয়া করছিল, ক্ষমতাচ্যুত করা ছিল। তখন এই খবরটা লাইমলাইট আসছিল, 25 বছর আগের কথা এটা, তখন শুনলাম। আপনি দেখেন বিশ্বের সব এমন কোন কান্ট্রি নাই যে ভারতে বিজনেস করে না। তা বাংলাদেশ কয়টা কান্ট্রির সাথে বিজনেস করে? বাংলাদেশ কয়টা কান্ট্রি চীনে? বাংলাদেশে কয়টা কান্ট্রির আপনার দূতাবাস আছে? কয়টা বাংলাদেশে কয়টা কান্ট্রির সাথে আপনার ইয়ে আছে? আমাদের দেশের দূতাবাস আছে অন্যান্য দেশের। ভারতে দেখেন সবকিছুই আছে। ইভেন দেখেন আপনি ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে ঠিকই, কিন্তু তাদের দূতাবাস হলো, অনেক দূতাবাস হলো ইন্ডিয়াতে আছে, কিন্তু বাংলাদেশে নাই। এবং অনেক বাংলাদেশি যারা ইউরোপে অনেক দেশে যাইতে চায়, তারা বাংলাদেশ থেকে কলকাতায় যায়, কলকাতায় গিয়ে ওই দূতাবাসে গিয়া আপনারা ইয়া করে ওই মানে সাক্ষাৎকার দেয় ভিসার জন্য। এখন এই যে এই সমস্যা দিল্লিতে যায়, ওরা দিল্লিতে ইন্ডিয়া তখন দিল্লি, হ্যাঁ দিল্লিতে, আমি এই কথাই বলতেছি, দিল্লিতে যায়। এখন এই যে ওরে যে সব দেশের দূতাবাস আমাদের দেশে নাই, যে লোকগুলি আমাদের দেশের মানুষগুলি তারা জন্য ফিনল্যান্ড আছে, ফিনল্যান্ডের দূতাবাস বাংলাদেশে নাই। ফিনল্যান্ডে অনেক লোক কিন্তু আমাদের ইউরোপে থাকে, অনেক ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য, যাওয়ার জন্য। আপনার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পর বলছিল তো ইউরোপীয় সবগুলো দূতাবাস বাংলাদেশে নিয়ে আসবে এবং ওদের সাথে বসছিল তো কয়েক দফা, হলো না কেন? শেষ করি পরে প্রশ্নটা করেন। আরেকটা দেশ কথা বলি, আমার বন্ধু থাকে, ও গেছে পর্তুগাল, আমার বন্ধুরা পর্তুগাল থাকে, তা ওই এই পর্তুগালের দূতাবাস কিন্তু বাংলাদেশে নাই। তা পর্তুগালে অনেক লোক কিন্তু যায়, বাংলাদেশি লোক আছে, আমার বন্ধু ইয়াতে থাকে। তাহলে ইন্ডিয়াতে গিয়ে ভিসা নিতে এসে তার, এখন ইন্ডিয়ায় তো আমাদের দেশ থেকে ইন্ডিয়াতে ভিসা দিচ্ছে না, তাহলে ওই লোকগুলি আর যেতে পারতেছে না। তো ভারতও আপনাদের সাথে কিছু করে না, করবেও না। আমি তো আগেই তো বলছি যে ভারতীয় আপনার যারা ইয়ার আছে পলিটিশিয়ান, ওরা অত্যন্ত মেধাবী, অত্যন্ত বুদ্ধিমান। এখানে দেখেন আর কাজ এসেছে, যখন আমেরিকা ভারতের সাথে চাপাচাপি সেগুলো বিজনেস নিয়ে ঘেরাঘেরি শুরু করলো, এইদিকে ইউরোপের সাথে আমেরিকার একটা দ্বন্দ্ব লাগলো, এই ভারতের সাথে এই সুযোগটা নিয়ে তাড়াতাড়ি ওদের সাথে এগ্রিমেন্টটা করে ফেলছে। এইভেন আপনার উর্সুলা বন্ডেল লেন যেটা আর কি, সে কি বললো, সে উচ্ছ্বাস প্রকাশ করে, সে নিজে উচ্ছ্বাস প্রকাশ করছে। তারা দুইজন লোক আসছিল, একজন প্রেসিডেন্ট আর একজন সেক্রেটারি ছিল। আচ্ছা, বলছে যে এটা মাদার অফ অল ডিলস, মানে তারা যে তো ধরনের চুক্তি করছে তার চেয়ে সবচেয়ে বড় চুক্তি হলো এটা। কতটুকু খুশি তারা, ভারত তাহলে সেই কাজটা করে নিছে দেখেন সেই সুযোগ মতে। আর আপনি বলতেছেন এখানে বলছে এই যে 15 বছর আপনি এই যে লোক ভদ্রলোক আছে কিনা আমি জানি না, আপনার বয়স কত হয়েছে আমি জানি না, 15 বছরের বাংলাদেশের অবস্থা কি ছিল জানেন আপনি? বিদ্যুৎ 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা বিদ্যুৎ থাকতো তখনকার আমলে। এই সরকার সারা বাংলাদেশে, এই গত সরকার এই সারা বাংলাদেশের আনাচে গানে সব জায়গায় বিদ্যুৎ দিয়েছে এই সরকার। আমরা তো এই 12 সালে জন্য আন্দোলন করেছিলাম। গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু যদি হয়েও থাকে, অবস্থা ছিল বিদ্যুৎ অনেক আগে থেকেই গার্মেন্টস শুরু হয়েছে, কিন্তু গার্মেন্টসের যৌবন আসছে এলো এই গত সরকারের আমলে, এবং যৌবন আসছে দেখেই এই দেশের সবচেয়ে বেশি আপনার ইয়া হয়েছে, আপনাদের বৈদেশিক মুদ্রা আসছে
দেওয়ার কারণে সরকার উন্নয়ন করতে পারছে। পলিসি দিয়েছে সরকার, সরকার তো আর টাকা এ করে না, পলিসি দেয়, পলিসি অনুযায়ী কাজ করে। আজকে যদি সুতার ইয়া নিয়ে আসবে, ইভেন আরেকটা জিনিস আছে, পাটের ব্যাপার আছে একটা, আমাদের মনে পাট কল বন্ধ হয়ে যাচ্ছে, আপনি জানেন? এটাও ইন্ডিয়ার সাথে যুক্ত, পাটের সাথে যুক্ত। আপনি কোন দিকে যাবেন? আপনি ওরা যারা এখন আছে, ওরা তো শুধু খালি ওরা ক্ষমতাটা একমাত্র ধরে রাখার, টিকে থাকার একমাত্র পলিসি হলো কি ভারত বিরোধিতা করে, দেশ গুল্লায় যাক তাতে আসে যারা। যেখানে জিডিপি ছিল আপনার 7, এখন আইসি হলো 3.5। আপনি আর 1 বছর যান না, আপনি পরবর্তী সময়ে যদি 1 বছরের মধ্যে কোনো সরকার, দলীয় সরকার এরপর টিকতে পারবে না, কোনো অবস্থা টিকে না। সব যারা বিশ্লেষক সবাই বলছে যে অর্থনীতির যে অবস্থা, বিশ্লেষক বলে, অর্থনীতিবিদ বলেন, যারা অর্থনীতিবিদ বলেন কেন, যারা গার্মেন্টস মালিক এরা হলো বড় অর্থনীতিবিদ। আপনি একটা ইন্ডাস্ট্রি তৈরি করে আপনি হাজার হাজার লোক আপনি কর্মসংস্থান করতেছেন, আপনার চেয়ে বড় ইয়া আছে নাকি? অর্থনীতিবিদ আছে কে আছে বলেন? আপনি যদি ভালো অর্থনীতি না হইতেন তাহলে আপনি এত বড় ইন্ডাস্ট্রি করলেন কিভাবে? টাকা হইলে শুধু ইন্ডাস্ট্রি হয় না, বিজনেস সবাই করতে পারে না। এগুলি পলিসি লাগে, সরকার পলিসি, গার্মেন্টস মালিকরা বা মালিক অ্যাসোসিয়েশনরা বা অর্থনীতিবিদরা পলিসি দিছে, সেই অনুযায়ী সরকার এটা বাস্তবায়ন করছে। এবং এই বাস্তবায়ন করতে গিয়ে সরকার ভারতের সাথে যেভাবে পারছে তা সে নিগোজিয়েশন করছে দেশের স্বার্থে। এবং দেশ এই 15 বছর যে নজিবহীন উন্নয়ন হচ্ছে, এই আগামী 50 বছর উন্নয়ন হবে না, আপনি চ্যালেঞ্জ করে বলতে পারেন। এবং সব গার্মেন্টস মালিক বলছে যে পরবর্তী সরকার বা আপনার যারা বিশ্লেষক, পরবর্তী অর্থনীতিবিদ, তারা বলছে পরবর্তী সরকার যে আসুক না কেন, এই অর্থনীতির ধাক্কাটা সামাল দেওয়া তাদের জন্য খুবই কঠিন, দুরূহ ব্যাপারে। কারণ আপনি 350 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, কি বলেন আপনি? আমার আরেকজন আমাদের ইয়ে আছে, ওই যে শিল্প উপদেষ্টা আছে, উনি আছে কি করে, আছে কিন্তু ওই গার্মেন্টস বন্ধ হয়ে গেছে গা, ওই গার্মেন্টস এর বিক্রি করিয়া ওই টাকা পরিশোধ, শ্রমিকদের জানা পরিশোধ করবে। আরে ভাই, গার্মেন্টস বিক্রি করে দিবেন, কিনবে কেটা? মানে রফিক ভাই, সব বিক্রি করে শ্রমিকদের পাওনা দিয়া দাও, আমাদের এইসব শিল্পায়নের প্রয়োজন নাই, শিল্পায়নের দরকার নাই। এই নীতি যে লোকগুলি কর্মহারা, এই কর্মগুলি পাবে কোথায়? যে গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে গা, যদি রানিং গার্মেন্ট যদি বন্ধ হয়ে থাকে 350, 1-2টা না কিন্তু, তাহলে সেই গার্মেন্টটা আবার কে চালু করবে? সে কি সাহসটা, কে এত টাকা ইনভেস্ট করবে? কোথা থেকে পাবে সে? এগুলো সব মানে বক্কবাস কথাবার্তা, চাপাবাজি করে 15 বছরে কি করছে, 15 বছরে কি করছে দিনগুলো। এখন তো এই পরিস্থিতি, সামনের পরিস্থিতিটা ট্যাকেল দিবে কিভাবে, যেটা এই যে বলা হচ্ছে, এটা আমাদের জাতীয় দৈনিক সমকালের প্রতিবেদন, সবাই এই ধরনের। আরে ভাই, ওনার তো আমার কিন্তু ঝুঁকি যে কিভাবে আসছে, যেহেতু ইউর সাথে ভারতের যে এফটিএ হলো, সেখানে তারা অনেক সুবিধা পেয়ে যাবে, তো আমরা তো সেই সুবিধা পাচ্ছি না, আমরা কম্পিটিশনে টিকবো কিভাবে? তো আমাদের ফ্যাক্টরি তো সবগুলোই ঝুঁকিতে পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে তো, এটা তো গার্মেন্টস। আমি তো হাতেম সাহেবের আমি বক্তব্য শুনছি না শুধু, আরো অনেকে শুনছি, আপনার হাইমিং গ্রুপের মালিক একে আজাদ সাহেবের বক্তব্য শুনছি, এরপরে ওই যে চিত্রনায়ক তার বক্তব্য শুনছি, আমি অনেকের সাক্ষাৎকার দেখছি, যে সবাই খুবই মানে মানে খুব আতঙ্কের মধ্যে আছে যে আমরা কিভাবে টিকবো। সরকার, এই সরকারের পলিসির কথা বললে ওরা কোনো কর্ণপাতই করে না, ওরা এইসব মাথায় দেয় না, ওরা আছে শুধু খালি ওরে দিল্লি না ঢাকা এটা নিয়ে আছে। আর এদের স্লোগান একটাই, এছাড়া আর কোন সরকার আর কিছু বলতে না, বুঝেন না? আপনি ক্রিকেটটা ধ্বংস করে দিছে, ধ্বংস করে দিছে। পরবর্তী সময় যে ক্রিকেটের অবস্থা কি হয় আল্লাহ বাবু জানে। সব যারা সাবেক ক্রিকেটার ছিল, ক্রিকেটের সংগঠন ছিল, সবাই বলছে যে আমাদের সামনে কি হবে, যদি পরবর্তী সরকার এসে যদি ওই নির্দিষ্ট না করতে পারে, তাহলে আমরা ক্রিকেট একদম শেষ হয়ে যাবে। 500 কোটি টাকা এবছরই লস হবে ক্রিকেট থেকে। ওরা তো আসলে এগুলি বুঝে না, একমাত্র এখন শুনে দেখেন, শুধু অনলি ওয়ান, আমার মনে হয় 2-1টা কান্ট্রি ছাড়া, এরকম ভাবে সীমান্ত লগ্ন বড় কান্ট্রির সাথে অন্য কোন দেশ এরকম এই শুধু এই দেশ বিরোধিতা নিয়ে আলোচনা করে, যেখানে আমাদের ম্যাক্সিমাম জিনিস। পাকিস্তানের সাথে সীমান্তবর্তী আফগানিস্তান, ওদের সাথেও ঝামেলা, পাকিস্তানের সাথে সীমান্তবর্তী ভারত, ওদের সাথেও ঝামেলা। এখন আমরা যদি ওই কাতারে যাই, তাহলে তো আমরা ট্যাকেল দিব কিভাবে?
আপনি কাতারে গেলেন কিন্তু বাকি রইলেন কোথায়? আপনারা তো অলরেডি চলে গেছেন, আপনারা অলরেডি চলে গেছেন এবং এটা ক্যাশ সামনে দিতে হবে, অপেক্ষা করেন, এটা কোনো অবস্থায় রক্ষা নাই।